অনুরাগের ছোঁয়া আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পাবেন দীপা তার ভাবনায় রূপাকে ভাবতে লাগে এবং তখনই দেখা যায় যে চারু এসে দীপাকে জড়িয়ে ধরে এবং চারু দীপাকে বলে, আমি তোমাকে ধরে ফেলেছি এসছি। এরপর দীপা বলে, কি ধরে ফেলেছো তুমি? তখন চারু বলে, তুমি যে সেই মায়ের ছোঁয়ার ইউটিউবার চ্যানেলের হেড সেটা কিন্তু আমি জেনে গেছি। আর দীপা বলে, তুমি সেটা কি করে জানলে? চারু বলে, আমি কিন্তু এই বিগ বংকে খুব ভালো করে চিনি। মায়ের ছোঁয়া চ্যানেলের রান্নাগুলো যে তুমি করো আর এই হাতগুলো যে তোমার সেটাও কিন্তু আমি চিনে গেছি। তো দীপাকে থ্যাংক ইউ বলে। দীপা বলে, থ্যাংক ইউ কেন? আরো বলে, একটা থ্যাংক ইউ নয়, তোমাকে অনেকগুলো থ্যাংক ইউ বলার আছে। দীপা বলে, তা কেন? পর চারু বলে, কালকে হঠাৎ করেই না আমার মেয়ের মুডটা না একেবারে অফ হয়ে গেছিল। হঠাৎ করে কেন জানি না ও খুব রেগে গেছে। ওর তোমার চ্যানেলে সেই ভিডিওটা যখন আপলোড করলে তখন সেই ভিডিও অনুযায়ী আমি দেখে দেখে অমলেটটা বানিয়ে দিয়েছি। আর তারপর সেই অমলেটটা দেখে সে তো অনেক খুশি হয়েছে। আর জানো, একেবারেই না ওর মুডটা ঠিক হয়ে গেছে। ও যখন অমলেটটা খায় তখন না ওর মুডটা একেবারে ফ্রেশ হয়ে গেছে। তার জন্যই থ্যাংক ইউ। বলে, তোমার মেয়েকে খুব রাগী? চারু বলে, হ্যাঁ, কিন্তু আগে তো ও এরকম ছিল না। জীবনে একটা ঘটনা হয়, তারপর থেকেই না ও এরকম হয়ে গেছে। তখন দীপা সোনার কথা ভাবতে লাগে। বলে, আচ্ছা, কোনো কি অ্যাক্সিডেন্ট হয়েছে? তখন চারু বলে, জীবনে তো অ্যাক্সিডেন্ট হয়েই থাকে, সেসব ছাড়ো না। এরপর চারু বলে, আসলে খামতিটা কোথায় জানো? আসলে আমি তো ওকে জন্মই দিইনি। এই কথাটা শুনে দীপা শকড হয়ে যায়। বা মনে মনে এটাই ভাবতে লাগে, তাহলে কি ডক্টর বাবু কি আবারও বিয়ে করেছেন? উনি কি ওনার দ্বিতীয় স্ত্রী? আমি কি জিজ্ঞাসা করব? না না, থাক, আমি আর জিজ্ঞাসা করব না। এরপর চারু বলে, কি ভাবছো তুমি এসছি? তখন দীপা বলে, না না, কিছু না, আসলে মা হতে গেলে জন্ম দিতে লাগে না, আর এটা আমি আমার অনুভব থেকে বলছি। চারু বলে, আসলে আমি ছোটবেলা থেকে আগলে রেখেছি। তো দীপাকে বলে, কালকে আমাদের বাড়িতে একটা পার্টি আছে, সেখানে তোমাকে রান্না করতে যেতে হবে। আমি কথা বলিনি? দীপা বলে, না না, আমি বলে নেব। তখন চারু বলে, তাহলে প্রমিস করো তুমি আসবে। বলে, আচ্ছা, স্যার থেকে পারমিশন নিয়ে আমি তোমাকে জানাবো। পরের মুহূর্তে দেখা যায় অলি কোথাও একটা ঘুরতে যাবে। চারুকে বলে, আচ্ছা, আমি ওই স্টেশনের পাশে যে স্টেশনারিটা আছে সেখানেই আমরা কিছু কেনাকাটা করতে যাব। চারু বলে, আমি অনলাইনে আনিয়ে দিচ্ছি। তখন অলি বলে, না, আমি আমার ফ্রেন্ডসদের সাথেই যাব। তখন সেখানে সূর্য আসে। সূর্য এসে বলে, কোথায় যাচ্ছ? তখন অলি বলে, এই তো দেখেছো, আমি তো এখন বড় হয়ে গেছি, আর আমার কি প্রাইভেসি বলে কিছু নেই? তখন সূর্য বলে, তোমার আবার কি প্রাইভেসি, তাও এই বয়সে? তখন অলি বলে, হ্যাঁ, এখন তোমরা বলবে যে তোমরা ছোটবেলায় এরকম করতে না, মা বাবা যেটা বলতো সেটাই, কিন্তু দেখো আমি কিন্তু এখন বড় হয়ে গেছি, আর আমি ভেবেছি যে আমি আমার ফ্রেন্ডসদের সাথে যাব তো যাব, আর তোমরা যদি এত না করো তাহলে আমি যাচ্ছি না। বলে, আর আমি তো খারাপ, তাই না? আমার জন্য তো সবকিছু খারাপ হয়ে যায়, সব নষ্ট করে দিই আমি। এরপর সূর্য বলে, অনিমা, তুমি এরকম কেন বলছো? চারু বলে, ও এসব কেন বলছে? তখন সূর্য অলিকে বলে, তুমি তো আমার একমাত্র প্রিন্সেস, তুমি কেন সবকিছু নষ্ট করবে মা? তুমি কেন এরকম বলছো? তুমি আর এরকম বলবে না। এরপর চারু বলে, আচ্ছা ঠিক আছে, আমরা দুজনের তরফ থেকেই তোমাকে সরি। তুমি যাও, তুমি যেখানে যাবে তুমি যাও, আমরা আর আটকাবো না। এরপর চারু অলিকে বলে, কিন্তু হ্যাঁ, কালকে যে পার্টিটা আছে সেটা ভুললে কিন্তু চলবে না, আর কালকে কিন্তু আমার কারোর মুড অফ চাই না, ঠিক আছে? আর অলি সূর্যকে বলে, ও নাকি মলে যাচ্ছে। তখন সূর্য এটা শুনে চারুকে বলে, ও তোমাকে বললো যে ও স্টেশনে যেতে যাচ্ছে, আর আমাকে বললো যে মলে বন্ধুর সাথে যাচ্ছে, না আমি ওকে গিয়ে একটু ফলো করি। তখন চারু বলে, কি করছো সূর্য, এখন ওকে ফলো করবে? সূর্য বলে, আর নয়তো কি করব চারু, ও তো আমার একমাত্র সম্বল, ওর ছাড়া তো আমার আর কেউ নেই। এরপর চারু বলে, তুমি কিচ্ছু চিন্তা করো না, আর হ্যাঁ, কালকে যে পার্টিটা আছে সব তো আমি অ্যারেঞ্জ করে নিয়েছি, আর বাড়িতেই হবে। তখন সূর্য বলে, আমি কিন্তু রান্না করতে পারবো না। তখন চারু বলে, না না, বললাম না আমার যে একজন বান্ধবী আছে এসছি, ওকে আমি বলেছি আসতে। তখন এদিকে সূর্য অলির কথাই ভাবতে লাগে। এরপর এদিকে দেখা যায় অলি অটোতে করে সেই বিগ বং এ যাওয়ার কথা বলে। এইদিকে দেখা যায় দীপা বিক্রমকে সাহায্য করলে সেই মুহূর্তে সেখানে সাক্ষ্যদীপ স্যার চলে আসেন এবং তিনি এসে বলেন, আপনি এখানে কি করছেন? কে তো আমি কুক হিসেবে অ্যাপয়েন্ট করিনি, আপনাকে তো আমি ঝাড়পোছ করার জন্য অ্যাপয়েন্ট করেছিলাম। ও আচ্ছা, বুঝেছি, আপনি তো একজন সেলিব্রিটি, আপনার তো প্রচুর সাবস্ক্রাইবার্স আছে, তাই না? তার জন্য আপনি ঝাড়পোছ করবেন না। তখন দীপা বলে, না স্যার, আমি সব করে দিয়েছি, আসলে আমি বিক্রম ভাইয়ের একটু সাহায্য করছিলাম। তখন বিক্রম স্যারকে বলে, আসলে স্যার অন্যরা তো এখনো আসেনি, তাই দিদি একটু সাহায্য করে দিচ্ছিল। এরপর সাক্ষ্যদীপ স্যার বলেন, আপনি সরুন এখান থেকে, আমি করছি। সাক্ষ্যদীপ স্যার বলেন,
আপনার মতো সেলিব্রিটি নই, আর আপনার মতো আমার এত সাবস্ক্রাইবারও নেই। আপনি আমাকে দিন এটা, আর আপনাকে যে কাজের জন্য রাখা হয়েছে সেই কাজটা গিয়ে করুন। এটা আমাকে করতে দিন, আমি রান্না করতে ভালোবাসি। এরপর দেখা যায় যে নন্দা এসে বিক্রমকে জোরে ডাক দেয়। সেই ডাকের সুরেই স্যারের হাত থেকে এক বাটি মরিচ সেই রান্নার মধ্যে পড়ে যায়। মরিচের ঝাঁজের জন্য সবার খুবই বিষম পায় এবং খাসতে লাগে। দীপ বলে, এইভাবে কি কেউ ডাকে? এই নাও বিক্রম, এটা ফেলে দাও, এটা আর খাওয়ার যোগ্য নয়। এরপর দেখা যায় দীপা সেই রান্নার মধ্যে লেবুর জল মিশিয়ে দেয়। তখন সাক্ষ্যদীপ স্যার দীপার উপর রাগারাগি করতে লাগে। সাক্ষ্যদীপ স্যার বলে, আপনি এটা কি করলেন? অরেঞ্জ জুস ঢেলে দিলেন এখানে। এরপর দীপা বলে, স্যার যদি বেশি ঝাল হয়ে যায় তাহলে লেবু বা লেবু জাতীয় কিছু মেশালে সেই ঝাঁজটা কেটে যায় আর ঝালটাও কমে যায়। সাক্ষ্যদীপ স্যার বলেন, আচ্ছা আপনি কি আমার গেস্টদেরকে এখন এইসব খাওয়াবেন? আপনি নিজে আগে এটা খেয়ে দেখুন, তারপর না হয় ওদেরকে সার্ভ করবেন। এরপর দীপা সেটা চেক করে দেখে। তখন সাক্ষ্যদীপ স্যার বলেন, অস্বাভাবিক। তখন দেখা যায় যে একজন ভদ্রমহিলা এসে বলেন, এতে অস্বাভাবিকের কি আছে, আর তুই ওকে এভাবে বকাবকি করছিস কেন? সাক্ষ্যদীপ স্যার এই ভদ্রমহিলাকে দেখে ভয় পেয়ে যায়, কারণ ইনি হচ্ছেন সাক্ষ্যদীপ স্যারের মা। এরপর সাক্ষ্যদীপ স্যারের মা এসে বলে, তুই এটা কি করছিস? আর তুই যে ওকে এইভাবে বলছিস, তুই কি জানিস কিছু? তুই রান্নার বিষয়ে শুধু রান্নাটা জানলেই হয় না, এটা হচ্ছে একটা শিল্প। পর সাক্ষ্যদীপ স্যার আমতা আমতা করে বলেন, না মা আসলে, আচ্ছা তুমি এখানে কেন এসেছো বলো তো, তুমি বাইরে গিয়ে বসো। তখন ওনার মা বলেন, আচ্ছা আমার তো বাড়িতে ভালো লাগে না, আমি তো কোথাও শান্তি পাচ্ছি না, তাই আমি এখানে একটু চলে এলাম। এরপর বিক্রম বলে, আপনি মিষ্টি খাবেন? আর সাক্ষ্যদীপ স্যারের মা বলেন, তোমাদের এখানে মিষ্টি হয় না, তোমাদের এখানে মিঠাই হয়। আর কলকাতার মিষ্টি আমি কত যুগ ধরে খাইনি, এখানে কি মিষ্টি পাওয়া যায় নাকি? এখানে কে বানাবে মিষ্টি? বিক্রম বলে, আসলে না দুধটা না একটু ঘেটে গেছে, আর তার জন্য এই যে আমাদের নতুন দিদি, এই সেনগুপ্ত দিদি না ওই ছানা দিয়ে মিষ্টি বানিয়ে দিয়েছে, গোল গোল করে একেবারে পাকিয়ে। শুনে উনি ভীষণই খুশি হয়। তখন উনি বলেন, আচ্ছা এইসব পরে হবে, কিন্তু তার আগে এই যে সাক্ষ্যদীপ স্যারকে বলেন, তুই যে ওকে এত বকাবকি করেছিস, ওকে এটা খেতে বলেছিস, তুই আগে নিজে খেয়ে দেখ, খেয়ে দেখ। এরপর সাক্ষ্যদীপ স্যার ভয়ের চোটে ওটা টেস্ট করে দেখে। তখন সাক্ষ্যদীপ স্যার বলেন, এটা কি করে সম্ভব? এতে তো কোনো ঝাঁজ নেই। তখন সাক্ষ্যদীপ স্যারের মা বলেন, ঝাঁজ থাকবে কি করে? আগে আমাদের ঠাকুমা দিদারা এভাবেই রান্না করতেন। সাক্ষ্যদীপ স্যারের মা বলেন, আচ্ছা তুমি কি মিষ্টি বানিয়েছো? তখন দীপা বলে, হ্যাঁ মিষ্টি বানিয়েছি, একটু গরম আছে। এরপর এটা শুনে উনি ভীষণ খুশি হন। উনি বলেন, বাহ, গরম গরম মিষ্টি, কই তাড়াতাড়ি নিয়ে আসো। এরপর ওনাকে মিষ্টি খেতে দেখে বিক্রম দীপাকে বলে, ইনি হচ্ছেন সাক্ষ্যদীপ স্যারের মা, জমের মতো ভয় পায়, মাঝে মধ্যে এখানে আসেন আর এসে এসে স্যারকে এভাবেই টাইট দিয়ে দেন। বেঙ্গল টাইগারের হাওয়া একদম ফুস হয়ে যায়। সাক্ষ্যদীপ স্যার দীপার দিকে বড় করে তাকিয়ে থাকে। তখন স্যারের মা বলেন, তুই ওর দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? দেখ, তুই তো কারোর সঙ্গে পারিস না, না তুই আমার সঙ্গে পারিস আর না ওর সঙ্গে। তখন দীপা বলে, আরেকজনকে? পর স্যারের মা বলেন, আছে আছে, ওর বয়স আমার থেকে 5-6 গুণ বড় হলেও কিন্তু মেজাজে কিন্তু আমার থেকেও 10 গুণ। ভাবতে লাগে যে তাহলে কি ওনার কোনো মেয়ে আছেন? দীপার তখন রূপার কথা মনে পড়ে যায়। এভাবেই আজকের পর্বটি শেষ হয়।